বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কিন্তু কৃষকদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করে যাচাই করা হবে। তার জন্য একটি ফর্ম প্রকাশ হয়েছে। সেই ফর্মটি আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তো ফর্মটি কোথা থেকে পাবেন এবং কোথায় আপনাদেরকে ফর্ম জমা করতে হবে, ফর্মটি কিভাবে পূরণ করবেন, তার সঙ্গে কি কি কাগজ লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আমি স্ক্রিনে যে ফর্মটি দেখাচ্ছি এটি হচ্ছে সেই ভেরিফিকেশন করার ফর্ম কৃষক বন্ধু প্রকল্পের। এনএক্সআর 1 বা সংযোজনী 1 লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা এর জন্য যাচাইকরণ ফর্ম দিয়ে। দেখুন এখানে কৃষক বন্ধু আইডি নম্বর, আইডি নাম্বার লেখার জায়গা রয়েছে। তো কৃষক বন্ধুর যে আইডি, কেবি আইডি, সেই নাম্বারটা বসাতে হবে। বর্তমানে কৃষক বন্ধু যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই কেবি আইডিটি আপনারা নিজেরা জানতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু যখন ফর্ম জমা করবেন, সেই ফর্ম যখন জমা করবেন সেখান থেকে আধিকারিকরা এটা আপনাদেরকে বলে দেবে, তারা এটা লিখে দেবে। বুঝতে পারলাম। আর ডান দিকে দেখুন লেখা রয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ ঠিক চিহ্ন প্রদান করবেন। তো ভেরিফাইং অফিসার যারা, তারা এই জায়গাটাই, ডান দিকের ঘরটাই ঠিক চিহ্ন প্রদান করবে। আপনাদেরকে এই যে ঘরটা, এই ঘরগুলোনে কোনো কিছু পূরণ করতে হবে না। তারপর ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার, এখানে আপনাকে কোনো কিছু বসাতে হবে না। যখন ফর্ম জমা করবেন সেখানে কত সিরিয়ালে আপনার ফর্ম জমা হচ্ছে, তারা সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখে রাখবে। তারপর নিচে দেখুন ক্রমিক নাম্বার দিয়ে তথ্যের বিবরণ 1 কি বলেছে, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। তো এখানে যে কৃষকটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তার নাম লিখতে হবে। এবার নামটার বানান কীরকম লিখবেন, নামের বানানটা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষক বন্ধুর যে রেকর্ড, মানে জমির যে রেকর্ড, সেখানে যেরকম নাম রয়েছে, অথবা ব্যাংকের পাসবইয়ে আপনার যেমন নাম রয়েছে, যেই ব্যাংকে আপনি টাকা পেতেন কৃষক বন্ধু প্রকল্পের, সেই ব্যাংকে আপনার নাম যেমন রয়েছে, সেই নামের বানানটা ব্লক ক্যাপিটাল লেটারে আপনাকে লিখে দিতে হবে। তারপর 2 নম্বরে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। তো এখানে আপনার অভিভাবকের নাম, বাবা, স্বামী বা স্ত্রী, অভিভাবক যে কোনো একজনের নাম আপনি লিখে দেবেন। তারপর ঠিকানা, অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানা লিখে দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম। তারপর ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম লিখে দেবেন, আপনার ব্লকের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রামের নাম লিখে দেবেন। তারপর কতে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, ব্যাংকের বিবরণ। তো এখানে ব্যাংক ও শাখার নাম। তো এখানে আপনার ব্যাংকের নাম, ধরুন স্টেট ব্যাংক, তাহলে স্টেট ব্যাংক দিয়ে কোমা দিয়ে ব্রাঞ্চের নাম মানে শাখার নামটা লিখে দেবেন। কোন শাখায় আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই শাখার নামটা লিখে দেবেন। তারপর ব্যাংকের আইএফএসসি কোড এখানে দেবেন। আর এখানে যে ব্যাংকের তথ্যগুলো দেবেন, আপনি যেই ব্যাংকটাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকটার তথ্য দেবেন, অন্য ব্যাংকগুলো নিয়ে তথ্য দেবেন না। অনেকের হয়তো একের বেশি ব্যাংক রয়েছে, তো যেই ব্যাংকটাই আপনি কৃষক বন্ধু পেতেন সেই ব্যাংকের তথ্যটাই দিতে হবে। তো ব্যাংকের আইএফএসসি কোড এখানে দেবেন। তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দেবেন। তারপর 5 নম্বরে বলেছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর আধার কার্ডের নম্বর, এখানে আধার কার্ডের নাম্বারটা আপনি লিখে দেবেন। এপিক কার্ডের নম্বরের ঘরে ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তারপর এএসডিডি তালিকাভুক্ত কিনা, এএসডি তালিকাভুক্ত যদি থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এএসডি তালিকাভুক্ত মানে হচ্ছে যাদের নাম অ্যাবসেন্ট হিসাবে পেয়েছিল ওই এসআইআরের সময়, বা মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার, তাদের একটা লিস্ট তৈরি করেছিল। তো সেই লিস্টে আপনার নাম থাকলে আপনি কিন্তু অযোগ্য। তো আপনি এএসডি তালিকাভুক্ত কিনা যদি হন হ্যাঁ লিখবেন, নইলে নো লিখে দেবেন। তারপর 9 নম্বরে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, আপনি পিএম কিষান প্রকল্পের টাকা পান কিনা। অনেকেই ছিল কৃষক বন্ধুও পেত, পিএম কিষানও পেত, দুটোই পেত। তো এইরকম যদি আপনি হয়ে থাকেন, আপনি আগে পিএম কিষান পান বা এখনও পাচ্ছেন পিএম কিষান, তো কৃষক বন্ধুও পেতেন, তাহলে যদি পিএম কিষান পেয়ে থাকেন তাহলে এখানে সুবিধাভোগী কিনা, যদি সুবিধাভোগী হন তাহলে ইয়েস লিখে দেবেন, আর যদি না হন তাহলে এখানে নো লিখে দেবেন। 10 নম্বরে প্রধান পেশা, তো কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারপর সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, তারপর স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো আপনার পেশাটা কি এখানে লিখতে হবে। তো যদি কৃষি পেশা হয়ে থাকে তাহলে শুধু কৃষি লিখে দেবেন, কৃষিকাজ। এছাড়া অন্য যদি পেশা হয়ে থাকে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। জমির বিবরণ, কতটা জমি রয়েছে তার এবার তথ্য এখানে আপনাকে দিতে হবে। তো প্রথমে 11 নম্বর পয়েন্টের কতে বলেছে জেএল নম্বর, আপনার জমির যে রেকর্ড যেটা কৃষক বন্ধুতে দেওয়া রয়েছে, সেই জমির যে
রেকর্ড অনুযায়ী যে নম্বর সেটা জমির রেকর্ডের উপরের দিকে লেখা রয়েছে, সেই জেএল নম্বরটা জমির রেকর্ডে লিখতে হবে। জমির যে খতিয়ান নম্বর সেটাও লিখতে হবে, সেটাও জমির রেকর্ডে লেখা রয়েছে, সেখান থেকে দেখে লিখে দেবেন। জমির যে দাগ নাম্বার সেটাও রেকর্ডে লেখা রয়েছে, রেকর্ড দেখে দেখে দাগ নাম্বার কমা দিয়ে দিয়ে লিখে দেবেন। অনেকগুলো দাগ নাম্বার থাকলে পরপর কমা দিয়ে দিয়ে দাগ নাম্বার লিখে দেবেন। অনেক দাগ নাম্বার, ধরুন এত দাগ নাম্বার রয়েছে, এই ছোট্ট ঘরে কুলোচ্ছে না, তাহলে যতগুলো কুলোবে ততগুলো আপনি লিখে দেবেন। তারপর জমির পরিমাণ একরে কতটা জমি আপনার, সেই জমির পরিমাণটা এখানে লিখে দেবেন। তারপর বলেছে স্বত্বলিপি আরওআরের তারিখ, খতিয়ানের তারিখ। তো এখানে আপনার যে আরওআরের তারিখ, মানে কবে আপনার জমির রেকর্ডটা হয়েছে, সেই জমির রেকর্ডের তারিখটা এখানে লিখতে হবে। এই জমির রেকর্ডের তারিখ এখন বর্তমানে যারা জমির রেকর্ড করছেন, খতিয়ান তৈরির তারিখ উপরে লেখা রয়েছে, কিন্তু পুরনো যাদের রেকর্ড তাদের কিন্তু লেখা নেই। সেক্ষেত্রে এই খতিয়ান তৈরির তারিখ আপনাকে কিন্তু ভূমি দপ্তরে গিয়ে ওনাদের কাছ থেকে জানতে হবে, মানে জমি সংক্রান্ত যেখানে জমির রেকর্ডারে হয় সেই অফিসে গিয়ে, ভূমি অফিস আর কি, সেখানে গিয়ে আপনাদেরকে জানতে হবে। তারপর 11 চতে বলেছে জমির দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্রে, নামজাদি, না হস্তান্তর, না অন্যান্য। তো আপনার কাছে যে জমিটি আপনি রয়েছে, যে রেকর্ডটা আপনি দিচ্ছেন, সেই জমিটা আপনি কিভাবে পেয়েছেন? আপনি কিনেছেন কারো কাছ থেকে, না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, মানে ধরুন বাবার ছিল, বাবা মারা গেছে, আপনি উত্তরাধিকার বংশ পরম্পরায় জমিটা পেয়েছেন, না হস্তান্তর করেছে, না অন্যান্য, যেটা হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর আয়কর প্রদানকারী কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি হ্যাঁ হন হ্যাঁ, নইলে নো লিখে দেবেন। তারপরে চলে আসুন পরের পেজে, এখানে স্বামী স্ত্রীর বিবরণ, স্বামী স্ত্রীর নাম। তো এখানে যিনি ফর্মটা জমা করছেন, হ্যাঁ, এই যে উপরে আপনি যার নাম লিখেছিলেন আবেদনকারীর নামে, এই যে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, যার নাম লিখেছিলেন, ধরুন এখানে একজন পুরুষের নাম লেখা হয়েছিল, মানে স্বামীর নাম লেখা হয়েছিল, তাহলে এই জায়গাটাই আপনাকে পূরণ করতে হবে। এই যে এই জায়গাটায় স্বামী স্ত্রীর নামের ঘরে এখানে পূরণ করতে হবে আপনার স্ত্রীর নাম, আর উপরে যদি আপনি স্ত্রীর নাম দিতেন তাহলে এখানে পূরণ করতে হবে আপনার স্বামীর নাম। বুঝতে পারলাম? এটাও ইংরাজি ব্লক ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপর তার ব্যাংকের বিবরণ, অর্থাৎ এখানে আপনি যার নাম লিখলেন, যদি স্বামীর নাম লিখেন স্বামীর ব্যাংকের বিবরণ দিতে হবে, এখানে যদি স্ত্রীর নাম লিখেন তাহলে স্ত্রীর ব্যাংকের বিবরণ দিতে হবে। কী কী দিতে হবে না, এখানে ব্যাংক ও শাখার নাম, তো ব্যাংকের নাম লিখবেন, কমা দিয়ে ব্রাঞ্চের নাম, মানে কোন শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেটা লিখে দেবেন। আইএফএসসি কোড লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর আধার কার্ডের নাম্বার, তো আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে তার, অর্থাৎ এখানে যার নাম লিখেছিলেন তার আধার কার্ডের নাম্বার, তার ভোটার কার্ডের নাম্বার। এছাড়াও KBN এর সুবিধাভুক্ত কিনা, অর্থাৎ তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিনা, এখানে যার নাম লিখেছিলেন তিনি যদি সুবিধাভুক্ত হন তাহলে ইয়েস, নইলে নো লিখে দেবেন। তারপর ASD তালিকাভুক্ত কিনা, মানে তার নাম যে SIR এর সময় যে লিস্ট প্রকাশ করেছিল সেখানে তার নাম বাতিলের লিস্টে রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, নইলে এখানে নো লিখে দেবেন। তারপর PM কিষাণের সুবিধাভোগী কিনা, তিনি PM কিষাণ প্রকল্পের টাকা পান কিনা, যদি পান এখানে ইয়েস লিখবেন, যদি না পান নো লিখবেন। এখানে যার নাম লিখবেন তিনি PM কিষাণ প্রকল্পের টাকা পান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তারপরে চলে আসুন প্রধান পেশা 21 নম্বরে, তো এখানে যার নাম লিখেছিলেন তার কি পেশা, সেই পেশাটা এখানে লিখে দেবেন। তারপর অঙ্গীকারপত্র, এখানে ডিটেলসে বলা রয়েছে যে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ে প্রদত্ত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে আমার এবং আমার স্বামী স্ত্রী আধার নম্বর উভয়ের পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানে ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। দিয়ে সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে যিনি আবেদনটা করছেন যার নাম সেই প্রথমে লেখা হয়েছিল তাকে এখানে সই করতে হবে, তিনি সই করতে না পারলে টিপছাপ দেবেন। আর নিচে শুধুমাত্র অফিস ব্যবহারের জন্য নিচের যে অংশটা, এটা অফিসের স্টাফ তারা পূরণ করবে, এখানে অফিসের স্টাফ তাকে সই করতে হবে। আর নিচে দেখুন এই যে প্রাপ্তি স্বীকার অ্যাকনোলেজমেন্ট, এই নিচের অংশটা কেটে আপনাকে দিয়ে দেবে। এখানে কি লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে, আপনার মোবাইল নাম্বার লেখা থাকবে, আর এখানে রিসিভড ভেরিফিকেশন ফর্ম, এখানে মোবাইল নাম্বার,
সিরিয়াল নাম্বার, কৃষক বন্ধু আইডি, আবেদন গ্রহণকারী আধিকারিক যিনি ফর্মটা জমা নেবেন তিনি সই করবেন, দিয়ে সিল করে নিজের স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেবে। ব্যাস, ফর্ম পূরণ হয়ে গেল। এবার এই ফর্মটা যখন পূরণ করে এর সাথে কি কি কাগজ আপনাকে জমা দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো আমি আরেকটি নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি। তো এই নোটিশে পরিষ্কার বলা রয়েছে যে এনেক্সার 1 অর্থাৎ যে ফর্মটি আমি দেখালাম ওই ফর্মের সঙ্গে কী কী কাগজ জমা দিতে হবে। এখানে বলাই হয়েছে ফটোকপি অফ আধার অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ হার স্পাউস, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে। এছাড়াও ফটোকপি অফ আরওআর জমির রেকর্ডের জেরক্স জমা দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে। বুঝতে পারলাম, স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স। প্রত্যেকটি জেরক্সের নিচে নিচে যার ডকুমেন্ট তাকে সই করতে হবে, সই করতে না পারলে টিপছাপ দেবেন। আর এই জেরক্সগুলি আপনাদেরকে কিন্তু ফর্মের সঙ্গে জমা করতে হবে। বুঝতে পেরেছি। এবার আপনাদের প্রশ্ন রয়েছে এই যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন এটা কবে থেকে হবে, কোথায় ফর্ম পাবেন, আপনাদেরকে কোথায় ফর্ম জমা দিতে হবে। দেখুন, এই যে কৃষক বন্ধু প্রকল্পের পুনরায় ভেরিফিকেশন হবে এটি মূলত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হবে। যখন সেই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা হয়েছিল প্রথম, দেখবেন গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয়েছিল। ঠিক এবারেও ভেরিফিকেশন করার সময় পঞ্চায়েতে ক্যাম্প করা হবে। এবার আপনাদের পঞ্চায়েতে যখন ক্যাম্প হবে আমরা সেটা জানিয়ে দেবো আপনাদেরকে, ক্যাম্পের ডেট যখন দেবে। তো সেই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে, আর এই ফর্মগুলো সেই ক্যাম্প থেকেই বিতরণ করা হবে। ক্যাম্প থেকে ফর্ম নেবেন এবং ফর্ম পূরণ করে জেরক্সগুলো দেবেন, দিয়ে ক্যাম্পে আপনাদেরকে জমা দিতে হবে। বুঝতে পেরেছি। এখন আমাদেরকে কোথাও ছোটাছুটি করার দরকার নেই, এখন ফর্ম পূরণ করে জমা দেওয়ার দরকার নেই। বুঝতে পারলাম। তো যখনই আপনার পঞ্চায়েতে ক্যাম্প শুরু হবে বা ডেট দেবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর কারা টাকা পাবে কারা পাবে না, পরিবারে কতজন টাকা পাবে, এই বিষয় নিয়ে এই যে নোটিশটাই প্রকাশ করা হয়েছিল আমরা আগের দিনই ভিডিও দিয়েছি। যারা ভিডিও দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে বা পেজে গিয়ে পিছনের ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।